সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে দেশের ক্রান্তি লগ্নে একটা বিশেষ লাইভের আয়োজন করেছি। আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর জামাত শিবিরের হায়েনারা সব জায়গায় একজুট হয়ে হামলা চালাচ্ছে, তাদের মন্দির পুড়াচ্ছে, তাদের মা বোনদের শ্লীলতাহানি করছে। এহেন কোনো খারাপ কাজ নাই যেগুলো তারা করছে না। তো আজকের লাইভের আলোচ্য বিষয় হলো কারা হিন্দুদের উপর আক্রমণ করছে, জেনে নিন এদের আসল পরিচয়। তো আমরা আজকে তাদের আসল পরিচয় উন্মোচন করব। তো আপনারা তো বুঝতেই পারছেন যে এতদিন যাবৎ এমনতরভাবে হিন্দুদের উপর একজুট হয়ে সারা দেশে বর্বর হামলা চালনা করা হয় নাই। হঠাৎ করে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকেই এই হামলা কেন হচ্ছে? নিশ্চয়ই এই হামলাটি পূর্ব পরিকল্পিত। এই হামলা করার পিছনে এদের বিশেষ একটা উদ্দেশ্য রয়েছে। এই উদ্দেশ্যকে সামনে রেখে এরা হামলা করছে। হামলা কারা করছে? জামাত শিবিরের নেতাকর্মীরা সারা দেশব্যাপী হিন্দুদের উপর হামলা চালাচ্ছে। তো এই হামলা যে তারা চালাচ্ছে এটি পূর্ব পরিকল্পিত, আমি আগেই বলছি। এখন বাংলাদেশে হিন্দু ধর্মের মানুষের উপর জামাত শিবিরের নেতাকর্মীরা পূর্ব পরিকল্পিতভাবেই আক্রমণ করছে। আক্রমণ করার পর তত্ত্বাবধায়ক সরকারে এদের প্রতিনিধি, এই সমন্বয়ক, এবং এরা সবাই মিলে হিন্দুদের মন্দিরে ভ্রমণ করে কি করতেছে? ব্যবস্থা নেওয়ার কথা বলছে। বিভিন্ন মন্দিরে অলরেডি তারা পাহারা দেওয়া শুরু করে দিয়েছে। এমনকি আমি মনে করে থাকি হিন্দু সম্প্রদায়ের মানুষের ৮ দফা দাবিও যদি তারা মেনে নিবে, এসব হচ্ছে তাদের পূর্ব পরিকল্পিত ছক, যেটির মাধ্যমে তারা প্রমাণ করে দেখাবে যে তারা পূর্ববর্তী সকল সরকারের চেয়ে বেশি দেশ চালনার যোগ্য। বিষয় হলো এরকম যে তাদের বাড়ি ঘর পুড়িয়ে দিয়ে এটিকে মেরামত করে নিজেদেরকে খুব ভালো মানুষ হিসাবে উপস্থাপন করা। এদের ফাঁদে আমরা এখানে সবাই অনুরোধ করছি, এদের ফাঁদে পা দেবেন না। একদম ক্লিয়ার। এখন আপনারা অবশ্যই জানেন যে ঢাকেশ্বরী মন্দিরে এই জামাত শিবিরের তথাকথিত সমন্বয়ক বা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা অলরেডি ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে হিন্দু ভাই বোনদের সাথে সাক্ষাৎ করেছে। এর মানেটা কি? এর মানে হচ্ছে তারা পরিকল্পনা মাফিক বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ করে এটি প্রমাণ করার চেষ্টা করবে যে আমরাই হিন্দুদেরকে একমাত্র সুরক্ষা দিতে পারি। বিশ্বের দরবারে তাদের একটা ইমেজ সৃষ্টি করার চেষ্টা করতেছে। গেল এইটা। এবার আমি প্রসঙ্গক্রমে আসি। এটা প্রাসঙ্গিক বিষয়। এই যে সারা বাংলাদেশে আন্দোলনের সময়, ইসলামী ছাত্র শিবিরের আন্দোলনের সময় সারা বাংলাদেশে যে পুলিশ ফাঁড়িতে লুটপাট করা হয়েছিল, পুলিশদের উপর আক্রমণ করা হয়েছিল, এইগুলো সম্পূর্ণরূপে পূর্ব পরিকল্পিত ছিল। আমি একেবারে বিশ্বস্ত সূত্রে এটি জানতে পেরেছি। পূর্ব পরিকল্পিত কেন ছিল? এই কারণে ছিল যে তারা পুলিশের ক্ষমতাকে একদম খর্ব করতে চেয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল যে তারা সামহাও এইখানে আর্মিদের নিয়ন্ত্রণে পুলিশদেরকে নিয়ে আসবে, এবং তারা সাকসেসফুল হয়েছে। এবং এটি করতে গিয়ে তারা যে সাকসেস দেখিয়েছে সেটি হলো যে বাংলাদেশের সেনাপ্রধান জামাতের আমিরকে মিটিং এ ডেকেছিলেন। ঠিক আছে, এটি
এটি আমি 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 পার্সোনালি এটি লক্ষ্য করেছি। এবার তারা বিভিন্ন পরিকল্পনা মোতাবেক এই কাজগুলো করতেছে। এই যে আমি প্রসঙ্গক্রমে বলি, আপনাদের কাছে চলে আসবো। এই যে আবু সাইদ, হ্যাঁ, আবু সাইদ, এই যে আবু সাইদকে পুলিশ হত্যা করেছে, এটা নিয়ে তারা আবু সাইদের এটা নিয়ে সারা বাংলাদেশের মানুষকে তারা ইমোশনালি ব্ল্যাকমেইল করেছে। আপনারা লক্ষ্য করে দেখবেন, আবু সাইদ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বুক পেতে দিয়ে, পুলিশের সামনে বুক পেতে দিয়ে, হ্যাঁ, পুলিশকে কাইন্ড অফ আহ্বান করেছিল তার বুকেতে গুলি করার জন্য। এটা কেন? তাকে তাকে বোঝানো হয়েছে যে তুমি যদি পুলিশের গুলিতে মারা যাও বা শহীদ হও, তাহলে তুমি জান্নাতুল ফেরদৌসে চলে যাবে, আর তোমার আত্মত্যাগের বিনিময়ে, হ্যাঁ, আমরা পুরো দেশটাকে দখলে নিতে পারবো। এটাই ছিল তাদের প্ল্যান। হ্যাঁ, আপনারা লক্ষ্য করবেন যে আপনারা যদি ভিডিও ফুটেজ দেখেন, যে পুলিশ দেখেন, তাহলে লক্ষ্য করবেন যে 3বার পুলিশ গুলির করার পরেও সে বুক পেতে দিয়েছিল। কারণটা কি? কারণ অবশ্যই বুঝতে পারতেছেন। এবং এখন সবাই যখন পালিয়ে যাচ্ছিল, তার বন্ধু বান্ধবরা সবাই যখন পালিয়ে যাচ্ছিল, তখনও সে এই জায়গায় দাঁড়িয়েছিল। তো আপনারা অবশ্যই জানেন ইসলামী সুইসাইড বোম্বারদের কথা, আত্মঘাতীদের মানে ইসলামিক সুইসাইড বোম্বারদের কথা অবশ্যই আপনারা জানেন। তারা বিভিন্ন জায়গায় আত্মঘাতী হামলা চালায় তাদের মোটিভকে সাকসেসফুল করার জন্য। একদম ক্লিয়ার, তাকে ব্রেইন ওয়াশ করা হয়েছে, আমি যেটি মনে করে থাকি। তো এটি ছিল জামাত শিবিরের একটি ফাঁদ। হ্যাঁ, এই ফাঁদে সারা দেশের মানুষ পা দিয়েছিল। আর এইবার তারা হিন্দুদের উপর আক্রমণ করে বিভিন্ন জায়গায় আক্রমণ করে তারা মানে ফায়দা হাসিল করার চেষ্টা করতেছে, আক্রমণ করতেছে, সেই সাথে তাদের সাথে দেখা সাক্ষাৎ করতেছে। এই যে শাহবাগে হিন্দু ভাই বোনদের যে আন্দোলন হচ্ছে বা মিছিল সমাবেশ হচ্ছে, আমি শুনলাম এই জায়গায় নাকি তারা গিয়ে পানির বোতল সাপ্লাই দিচ্ছে, বিস্কুট, খাবার দাবার এগুলো সাপ্লাই দিচ্ছে। এগুলোর কারণ কি? তো আমি আপনাদের কাছে আসব, আমি সত্যের সন্ধানী ভাইয়ের কাছে চলে যাই, তারপর আমি হৃদয় খানের কাছে চলে যাব। সত্যের ভাই, আপনার ওপিনিয়ন ব্যক্ত করুন। পরে ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আমান ভাই। হ্যাঁ, আপনি ঠিক অ্যানালাইসিস করেছেন যে এখানে যে আন্দোলনটা শুরু হয় বৈষম্য দূর করার জন্য এবং কোটা কোটা বিরোধী আন্দোলন ছাত্ররা শুরু করে, কিন্তু পরবর্তীতে আর ছাত্রদের ওইখানে এটার সুস্থ কোনো আন্দোলন থাকে না। এখানে ছাত্রলীগের গুন্ডাপান্ডা ঢুকে যায়। এরপরে যখন পরিস্থিতি সামাল দিতে পুলিশকে মোতায়েন করা হয়। আবু সাইদের হত্যা আমি বলবো এটা জাস্টিফাইড না, যদিও সে যথেষ্ট অ্যাগ্রেসিভ ছিল, তবে সে নিরস্ত্র ছিল, তার হাতে অস্ত্র ছিল না, একটা লাঠি ছিল, সে হয়তো ইট পাটকেল মারছিল, কিন্তু পুলিশ অন্য ব্যবস্থা নিতে পারতো। তারপরেও তার মধ্যে ওই যে তাকে শহীদ হওয়ার যে টেন্ডেন্সি, হ্যাঁ, তার যে শহীদ হওয়ার জন্য সে নেমেছিল এটা বোঝা যায়, এবং এর পিছনে তার যে চেতনা কাজ করেছে এটা ক্লিয়ার। তবে আরো ক্লিয়ার হয় যখন আর্মি জামাতের আমির এবং হেফাজতের আমিরের কথা উল্লেখ করে। আর বর্তমান সরকার যখন শপথ নেয়, যদি বৈষম্য দূর করার জন্য আন্দোলন হয়ে থাকে এবং অন্তর্বর্তী সরকার যদি বৈষম্যের বিপক্ষে থাকে, তাহলে প্রথমেই সরকার ওই কোরআন তেলাওয়াত আর বিসমিল্লাহ বলে শুরু করতো না। তখন তারা কি বলতো যে আমরা এই বৈষম্য থেকে বের হয়ে আসছি, আমরা এখন সরকার গঠন করব। ডক্টর ইউনূস এসে বলতো যে আমরা কোনো ধর্মকে মানি না বা ধর্মকে পুঁজি না, আমরা সরাসরি আলোচনায় সরাসরি শপথ নিব এবং শপথ নিয়ে আমরা সরকার গঠন করব, এমন একটি সরকার যে সরকার কোনো ধর্ম বা কোনো বিশ্বাসের উপরে নির্ভর করবে না। তো সেটা না করে তারা তো ওই কোরআন তেলাওয়াত এবং বিসমিল্লাহ বলেই শুরু করলো, তাহলে বৈষম্য তো থেকেই গেল। এবং কোন সরকার এখনো পর্যন্ত বিসমিল্লাহকে বাইর করতে পারে নাই। বিসমিল্লাহর বিপক্ষে যতবার মামলা হয়েছে ততবার হাইকোর্ট এটাকে জারি রেখেছে,
2 বছর আগেও একটা রায়, হাইকোর্টের রায় হয়েছে যে এটা এটা সাংবিধানে গিয়ে মানে সংবিধানের সাথে সাংঘর্ষিক না, এই বলে রায় দিয়েছে। তো সংবিধানে যতদিন বিসমিল্লাহ থাকবে, যতদিন রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে, ততদিন আপনারা বৈষম্য দূর করতে পারবেন না এবং হিন্দুদের উপরে আক্রমণ হবে। হিন্দুদের আক্রমণ, মূর্তি ভাঙা, বীর শ্রেষ্ঠদের মূর্তি ভাঙা, শেখ মুজিবের, বঙ্গবন্ধুর মিউরাল এবং তার যে ভাস্কর্যগুলি ধ্বংস করা, জয়নুল আবেদিনের ভাস্কর্য ধ্বংস করা, এগুলি তো একটাই মোটিভ দেখা যায়, মানে এর থেকে কারা উপকৃত হবে, কারা এর থেকে বেনিফিট হবে? একটা সম্প্রদায় যাদের কাছে মূর্তি হারাম, তাই না? এছাড়া হিন্দুদের আক্রমণ করে বা মূর্তি ধ্বংস করে আর কেউ এখান থেকে ফায়দা পাবে না বা বেনিফিটেড হবে না। তাহলে এই সম্প্রদায়কে টিকিয়ে রেখে, জিয়ে রেখে কেন সরকার? তো অ্যান্সার একটাই, সরকারকে টিকে থাকতে হলে এদেরকে কুচি করতে হবে, এদের বিপক্ষে যাওয়া যাবে না। ডক্টর ইউনূসও যায় না, যে কিনা সুদখোর, মানে তাকে নিয়ে তো বিভিন্ন ওয়াজের মধ্যে বলতেছে সুদখোর, হ্যাঁ, আজহারি বলতেছে, অমুকে আপনার আব্বাসি বলতেছে। তো এরপরেও তাকেই তো মেনে নিচ্ছে, কিন্তু সে যদি ইসলামের বিপক্ষে যায় সেও টিকতে পারবে না। তাহলে এই জনগণ, এই যে যতদিন না আমাদের জনতা চেঞ্জ, আমাদের মেন্টালিটি চেঞ্জ হচ্ছে, আমরা পরিবর্তন না হচ্ছি, যে সরকারই আসুক তারা কিন্তু তাদের হাতেই বন্দী থাকবে, তাদের কথা মতোই চলবে, তাদের হাতেই জিম্মি। বুঝতে সুতরাং পারলাম। হ্যাঁ, আগে এদেরকে পরিবর্তন করতে হবে। জি। আচ্ছা, আপনি খুব ভালো বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি হৃদয়ের কাছে চলে যাচ্ছি, উনার মূল্যবান বক্তব্য শুনবো। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কারা হিন্দুদের উপর আক্রমণ করছে, এদের আসল পরিচয় জেনে নিন। আমি একেবারে কনফার্ম এই হিন্দুদের উপর আক্রমণ করছে জামাত শিবির এবং হেফাজতি এবং তাদের সাথে যত ইসলামিক ফান্ডামেন্টালিস্ট মৌলবাদীরা আছে তারাই আক্রমণ করছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে এটি পূর্ব পরিকল্পিত। এখন আপনারা যদি উদাহরণ চান তাহলে আমি উদাহরণ দেব না, আমার অবজারভেশন থেকে আমি বলবো, দীর্ঘদিনের অবজারভেশন থেকে বলবো। বিষয়টা হলো যে আমি একটু ক্রিটিক্যাল থিঙ্কিং থেকে বলছি, আপনারা খুব ভালো করে শুনবেন। বিষয়টা হলো যে বাংলাদেশের মানুষ আগে সবাই হিন্দু বুদ্ধিস্ট ছিল, খুব ভালো করে খেয়াল করবেন। বাংলাদেশের কৃষ্টি কালচার বেসড অন হিন্দু কৃষ্টি কালচার। বাংলাদেশের যতই মানে নিজেদেরকে মুসলমান দাবি করুক না কেন, সকল মুসলমানদের, বাঙালি মুসলমানদের পূর্বপুরুষরা হিন্দু ছিল, এবং আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির বিরাট একটা অংশ, হ্যাঁ, হিন্দু কবি সাহিত্যিকদের দ্বারা প্রভাবিত। যেমন আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত। তারপর বাংলা সাহিত্য, বাংলা সাহিত্যের কথা তো আপনি হিন্দু কবি সাহিত্যিক ছাড়া চিন্তাই করতে পারবেন না। সুতরাং পুরা বাঙালি কৃষ্টি কালচারটাই হিন্দুদের সংস্কৃতি দ্বারা প্রভাবিত, এটা অস্বীকার করার উপায় নাই। এখন যেহেতু তারা ইসলামিস্ট, তারা ক্ষমতায় এসেছে, তারা হিন্দু সম্প্রদায়কে নিশ্চিহ্ন করতে চাইবে। যদি না হিন্দু সম্প্রদায়কে সম্পূর্ণরূপে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন না করে দেয়, তাহলে এই সম্প্রদায়ের প্রভাব প্রতিপত্তি, হ্যাঁ, সম্প্রদায়ের কৃষ্টি কালচারের প্রভাব প্রতিপত্তি বাংলাদেশি কৃষ্টি কালচারে লেগে থাকবে। সুতরাং এটা তারা করতে দেবে না। অলরেডি এই প্রক্রিয়াকে বাস্তবায়িত করার জন্য তারা বিভিন্ন স্থাপনার নামকরণ, বিভিন্ন স্থাপনাকে ইসলামিকরণ করেই ফেলেছে এবং চেষ্টা করতেছে। আর শেষ টার্গেট হচ্ছে যে হিন্দুদের উপর যদি আক্রমণ, হামলা দামলা করা হয়, তাহলে তারা দলে দলে ভারতে পালিয়ে যাবে। এইভাবে ধীরে ধীরে বাংলাদেশকে হিন্দু শূন্য করা হবে। আর হিন্দু শূন্য যদি করা যায়, তাহলে বাংলাদেশে আরব্য সাম্রাজ্যবাদের কৃষ্টি সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করা যাবে। এটাই তাদের প্ল্যান। আমি হৃদয় খানের কাছে যাচ্ছি। সরি হৃদয় খান, আমি একটু সময় নিলাম, আপনি কথা বলেন, তারপর ভিডিও ফুটেজ গুলো আমরা দেখাবো। হ্যাঁ হৃদয়। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক এবং শ্রোতাদেরকেও ধন্যবাদ যে আপনারা মূল্যবান সময় দিয়ে আমাদেরকে শুনছেন এই মুহূর্তে। দেখুন, আসলে আমরা তো আগে থেকেই সেটা অনেকটা অনুমান করছিলাম এবং পরবর্তীতে আপনারা নিজেরাও এখন দেখতে পাচ্ছেন যে
এখানে আসলে কারা ঢুকে পড়েছিল সেই আন্দোলনের মধ্যে। এটা নিয়ে আমি ডিটেল না বলে আমি সরাসরি একটি কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় জঙ্গি যেটা বর্তমানে, সেটা হচ্ছে আব্বাসী হুজুর। সেই আব্বাসী হুজুর কিন্তু তার একটি বক্তব্যে স্পষ্ট করেই তার অডিয়েন্সকে বলছিল এবং বাংলাদেশের সকল মুসলিমদেরকে উগ্র করে তুলছিল, উস্কে দিচ্ছিল এমন ভাবে যে আপনারা যদি হিন্দুদের ধন সম্পদ অথবা মাল, জমি, সম্পত্তি যদি আপনারা দখল করেন, সেই ক্ষেত্রে যেই শাস্তিই দেখ না কেন, এই অপরাধের জন্য এটলিস্ট আপনারা জাহান্নামে যাবেন না। তো এইটা যখন বলছে তখন স্বাভাবিকভাবেই সে মুসলিম জনতা অথবা সাধারণ জনগণ যারা আসলে মুসলমান কিন্তু ভিতরের বিষয়গুলো সম্পর্কে খুব ভালো পড়াশোনা নেই, তারা কিন্তু স্বাভাবিকভাবেই আহ এই কাজটিতে আসলে উৎসাহ পেয়েছে। মানে এই কাজটি বলতে আমি বোঝাচ্ছি হিন্দুদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, লুটপাট করে নিয়ে যাওয়া, এবং সেই ধরনের ঘটনা কিন্তু আমরা প্রচুর দেখেছিও। এই যে ৫ই আগস্ট যে ঘটনা ঘটলো, সরকার পতন ঘটা, সেটার আগেও কিন্তু বেশ কয়েকবার আমরা এই ধরনের ঘটনা দেখেছি। যেমন বিভিন্ন মন্দিরে কোরআন রেখে তাদেরকে মানে হামলা করার চেষ্টা করা, তাদের জমি দখল করে নেওয়া, জমি দখল করে মসজিদ বানানো, এই ধরনের ঘটনা প্রচুর দেখেছি। এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ সরকার যেটা করছিল যে যারা হিন্দুদের উপরে এইরকম নিপীড়ন, অত্যাচার, জুলুম চালানোর চেষ্টা করছিল, তখন বাংলাদেশ সরকার সেটাতে স্টেপ নিয়েছে। যারা করেছে তাদেরকে গ্রেপ্তার করেছে, তাদেরকে জেলে পুরেছে। সেখান থেকে আস্তে আস্তে করে সরকারের প্রতি একটা ক্ষোভ তৈরি হয়েছে। তখন নানান অজুহাতে সরকারের বিরুদ্ধে মানুষকে লেলিয়ে দিতে শুরু করেছিল, এবং সেটার একটা বেস্ট চান্স তারা পাইছিল এই স্টুডেন্ট আন্দোলনের মধ্যে। স্টুডেন্ট আন্দোলনের মধ্যে তারা যেটা করছে, সেই আগের পুঞ্জীভূত ক্ষোভ এবং প্ল্যান পরিকল্পনা যেগুলো ছিল সেগুলোর বাস্তবায়ন ঘটাইছে। তাদের স্টুডেন্টদেরকে, অর্থাৎ যারা মাদ্রাসা স্টুডেন্ট রয়েছেন তাদের পাঞ্জাবি খুলে টি শার্ট পরে অথবা শার্ট পরে এই আন্দোলনের মধ্যে তারা প্রবেশ করিয়েছে, এবং সেটার বেশ কিছু ভিডিও ফুটেজও কিন্তু ইতিমধ্যে পাবলিশড হয়েছে। নট অনলি দ্যাট, ইতিমধ্যেই অনেকেই তাদের ব্যক্তিগত ফেসবুক থেকে এবং বিবৃতির মাধ্যমে অনেকে বলছেও যে দেখুন, এটা শুধুমাত্র সাধারণ স্টুডেন্ট আন্দোলন ছিল না, এখানে আমাদের অবদান ছিল, এবং সেটা আপনারা অস্বীকার করতে পারবেন না। তো এইভাবে তারা নিজেদেরকে এখন প্রকাশ করছে। তারা যে এখানে ছিল, অনুপ্রবেশ করেছিল, সেটার মানে সাক্ষী তারা নিজেরাই এখন দিচ্ছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে সাধারণ হিন্দুদের উপর কারা অত্যাচার করছে। এটা আমার মনে হয় আর স্পষ্ট বা ক্লিয়ার করার কোনো প্রয়োজন নাই যে কারা আসলে হিন্দুদের বাড়িঘর দ্বারা এখন পুড়ছে, ভাঙচুর করছে, এবং তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে তারা সাহায্য করছে। তো শুধুমাত্র সেটা না, আরো নৃশংসতা আমরা দেখতে পাচ্ছি। তাদেরকে খুন করা, তাদের ঘরের ভিতরে ঢুকে খুন করা, এবং তাদের বিভিন্ন ভাবে তাদের সম্পদ লুট করে নেওয়া, এই ধরনের ঘটনা কিন্তু আমরা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। সুতরাং এটা বলার অপেক্ষা রাখে না যে কারা করছিল। হ্যাঁ, আপনি বলুন এবার। আচ্ছা, আমি সত্তর ভাইয়ের কাছে আসবো। আমি কিছু দুই তিন মিনিট বলে আমি দুই একটা ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো। আমার কাছে বেশ কিছু ভিডিও ফুটেজ আছে, দর্শক শ্রোতারা আপনারা দেখবেন, আপনারা জাজ করবেন। এখন আমি লক্ষ্য করেছি বা আমরা লক্ষ্য করেছি, যতবারই কোনো সরকারের পরিবর্তন হয় ততবারই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ করা হয়। বিষয়টা এইরকম যে এটি সম্পূর্ণরূপে পলিটিক্যাল, এবং এইরকমও ভাবা যায় যে এটা শুধুমাত্র সম্পূর্ণরূপে পলিটিক্যাল এমনটিও না, এটি রাজনৈতিক পলিটিক্যালও না, এটি ধর্মীয় বটে। সেই সাথে হিন্দুদের মানে আক্রমণ করে তাদের জায়গা জমি বাড়ি ঘর দখল করে তাদেরকে ভারতে পাঠানোর ব্যবস্থার প্রক্রিয়া। তো এটা সকল সরকারের আমলে বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত, নিপীড়িত হয়ে আসতেছে। এইবার ক্লিয়ারলি জামাত, শিবির, হেফাজতিরা হিন্দুদের উপর আক্রমণ করতেছে। সেই সাথে আক্রমণ করার পর তারা তাদের সাথে মুলাকাত করে তাদের সেফটি বা নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। তো এটি আমার কাছে মানে কেমন জানি মনে হচ্ছে গেল এইটা। এরপরে আরেকটি বিষয় হলো যে হিন্দুরা যে বাংলাদেশে নির্যাতিত হচ্ছে, এর পিছনে বেশ কিছু কারণ আছে। আমি কারণগুলো আমি পরে বলবো। আজকে এই মুহূর্তে বাংলাদেশের হিন্দুরা যেভাবে
জড়ো হয়ে বা একত্রিত হয়ে আন্দোলন করতেছে, এইভাবে যদি তারা আগে থেকেই আন্দোলন করত, তাহলে তাদের উপর নির্যাতনের মাত্রা অনেকটা কমে যেত। এখন যারা বাংলাদেশের হিন্দুদেরকে নেতৃত্ব দিচ্ছে, এরা আসলে দালাল টাইপের হিন্দু নেতা। যেমন এই যে গোবিন্দ প্রামাণিক, সে ঢাকেশ্বরী মন্দিরে ওই যে ইসলামী ছাত্র শিবিরের হৃদয় বলেন না, এটার নাম কি, আসিফ মাহমুদকে নিয়ে বলেছে যে বাংলাদেশের হিন্দুদের উপর তেমন কোনো নির্যাতন নিপীড়ন করা হচ্ছে না, তার চেয়ে বেশি নির্যাতন নিপীড়ন করা হচ্ছে আওয়ামী লীগ, মানে সে এটা বলেছে, এই ধরনের বিবৃতি দিয়েছে। এটা আপনারা ভালো করে খেয়াল করবেন। না সরি, আমি ভুলে গেছি, সে আসিফ মাহমুদকে নিয়ে এখানে ঢাকেশ্বরী আমান ভাই একটা বিষয় মনে করে দিই, পিনাকির ভিডিও আমি সাধারণত দেখি না। তো গতদিন একটা ভিডিও দেখলাম অনেকের রেফারেন্সে, সেখানে সে আহ, ওই যে গোবিন্দ প্রামাণিক নাকি কার কথা বললেন, ওনার উপর অ্যাটাক করার জন্য পিনাকি নির্দেশ দিচ্ছে তার ভক্তবৃন্দদেরকে। ও আচ্ছা হ্যাঁ আচ্ছা বলুন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ হৃদয় মনে করিয়ে দেওয়ার জন্য। এখন গোবিন্দ প্রামাণিক ঢাকেশ্বরী মন্দিরে আসিফ মাহমুদকে নিয়ে গেছে, ওই শিবিরের চামচাটাকে নিয়ে গেছে। হ্যাঁ, তো বুঝতেই তো পারতেছেন যে এই গোবিন্দ প্রামাণিক আসলে এই হিন্দুদের কোনো শুভাকাঙ্ক্ষী বা হিন্দুদের কোনো নেতা হতে পারে না। শুধু কি তাই, গোবিন্দ প্রামাণিক একটা বিবৃতিতে বলেছে যে বাংলাদেশের হিন্দুদের বাড়ি ঘরে তেমন আক্রমণ করা হয় নাই, তাদের মন্দিরেও তেমনটা আক্রমণ করা হচ্ছে না, বরং তাদের চেয়ে বেশি আওয়ামী লীগের নেতাকর্মী এবং মুসলমান সম্প্রদায়ের মানুষের উপর হামলা দামলা বেশি হচ্ছে। তো অবভিয়াসলি মুসলমান সম্প্রদায় কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা দামলা বেশি তো হবে, কারণ এরা তো সংখ্যার দিক দিয়ে হিন্দুদের তুলনায় অনেক বেশি। সুতরাং তাদের উপর হামলা হলে হিন্দুদের উপর হামলার চেয়ে বেশি মনে হবে। তো সে এটা দিয়ে কি বোঝানোর চেষ্টা করতেছে আমি বুঝলাম না। এখন আমার বক্তব্য হলো যে বাংলাদেশে যারা হিন্দুদেরকে নেতৃত্ব দিচ্ছেন, হিন্দুদের দাবি আদায়ের পক্ষে কথাবার্তা বলতেছেন, এদের অনেকেই দালাল, বুঝতে পারছেন, এরা সুবিধাবাদী বা সুবিধাভোগী, যার কারণে হিন্দু সম্প্রদায়ের মানে হচ্ছে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করার ক্ষেত্র তৈরি করে দেওয়া হচ্ছে এবং এরাই দিচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে হিন্দুদের উপর যে হামলা হয়, এর পিছনে অনেকাংশে হিন্দুদের মধ্যে অনৈক্য, বিভেদ, দলাদলীয় দায়ী আছে বলে আমি মনে করে থাকি। আর ৩ নম্বর হচ্ছে যে হিন্দুদেরকে সুরক্ষা দেওয়ার মতো বাংলাদেশে কোনো আইনই নাই। এটিও একটি অন্যতম কারণ হতে পারে। সত্যের ভাই, আপনি কোনো কিছু বলবেন নাকি আমি ভিডিও ফুটেজ দেখানো শুরু করব? হ্যাঁ, আপনি বলেন। দেখান, আপনি আচ্ছা ঠিক দেখান, আছে। অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু বলবেন হিন্দুদের উপর যে ভয়াবহ আক্রমণ করা হচ্ছে, আমি একটা একটা করে ভিডিও ফুটেজ দেখাই। হৃদয় আপনি বলবেন যে সাউন্ড হচ্ছে কিনা। হ্যাঁ, এটা দেখুন, রংপুরে হিন্দুদের উপর হামলা ও লুটপাটে কি ঘটেছিল। আপনি প্লিজ আপনারা কে কেউ আমাকে বলবেন শোনা যায় কিনা। হ্যাঁ হৃদয়, শোনা যায়? হ্যালো, সাউন্ড ক্লিয়ার, বলেন। আচ্ছা আচ্ছা, একটু থামাই। দেখুন, রংপুরে হিন্দুদের উপর হামলা এবং লুটপাট করা হয়েছে। আর একটা ভিডিও ফুটেজ দেখাই আমি। এটা না, এটা পরে দেখাবো। এরপরে আরেকটা ভিডিও ফুটেজ হিন্দু বাড়ি। আচ্ছা, এগুলো প্রতিবাদ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এগুলো পরে দেখাবো। এখন হিন্দুদের উপর হামলার ব্যাপারে সত্যের ভাই আপনি খুব সংক্ষিপ্ত ভাবে বলবেন, আপনি কি এই ব্যাপারে অবগত আছেন? তারপর আমি হৃদয়ের কাছে যাব, তারপর আমি অন্যান্য ভিডিও ফুটেজ গুলো প্লে করবো। হ্যাঁ বলুন। জি, আমি বেশ কিছু ভিডিও ফুটেজ দেখেছি যেখানে হিন্দুদের বাড়িঘর জ্বালানো হয়েছে, তারা কান্নাকাটি করছে, তাদের 40 বছরের সংসার তছনছ করা হয়েছে, এরকম ভিডিও আমার সামনে এসছে। এরপরে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে দেশ ছাড়ার জন্য, ভারত চলে যাওয়ার জন্য। এবং গতকালকে আমার ভারতের এক বন্ধু ফোন করে আমাকে বলেছে যে বর্ডারে প্রচুর বাংলাদেশের প্রচুর মানুষ তারা ভারতে ঢোকার চেষ্টা করছে এবং তারা বর্ডারে অবস্থান করছে। তো এরকম অবস্থায় তারা ঘর বাড়ি ছেড়ে প্রাণের ভয়ে
দেশ ত্যাগ করে, তাদের ভিটাবাটি ত্যাগ করে প্রচুর মানুষ ভারতের বর্ডারে এসছে, এই খবর আমি পেলাম। আমি আপনাকে একটা প্রশ্ন করি, সরি টু ইন্টারাপ্ট ইউ। কত মানে কত বেশি আক্রমণের শিকার হলে পরে হ্যাঁ সারা দেশের মানুষ, সারা দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ ভারতের দিকে রওনা দিতে পারে, একটু কি বলবেন? আর হঠাৎ করে এদের উপর এত বড় আক্রমণ কেন হলো? এরা কি বাংলাদেশের সাধারণ মানুষ কি আক্রমণ করেছে, নাকি একটা বিশেষ গোষ্ঠী আক্রমণ করেছে? আপনার কি মতামত সংক্ষিপ্ত ভাবে প্লিজ? হ্যাঁ, এখানে পরিষ্কার যে কোনো একটি মতাদর্শের ধর্মের এইখানে আগ্রাসন, মানে আমরা তো দেখতে পাই একটা ধর্মেরই এখানে ইয়ে থাকে, তাদেরই বেশি মাথা ব্যথা থাকে যে হিন্দুদেরকে লিড দিচ্ছে কারা? এখানে তো আপনার ওই এই জামাত এবং শিবির এবং হেফাজত, এছাড়া তো আর কোনো পার্টি এখানে নাই যারা এই কাজটা করবে। সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ তো শান্তিপ্রিয়, তারা হিন্দু মুসলমান একসাথেই বসবাস করে, কিন্তু শুধুমাত্র যারা মৌলবাদী এবং যারা এই রক্ষণশীল যারা আপনার মুসলমান একটি আদর্শের মুসলমান যারা এবং জঙ্গিবাদী মুসলমান যারা, তারাই তো এই কাজগুলি করে। এবং তার মধ্যে জামাত শিবির আমরা জানি তারা রক কাটা পার্টি, এটা ইতিহাস থেকেই জানি, তারা প্রকাশ্যে গলা কাটে, রক কাটে এবং হিন্দুদের বাড়ি ঘর আগুন দেয়, এবং এটা দিয়ে তারা গর্ববোধ করে যে আমরা কাফের এবং সমস্ত যে মুরতাদ কাফের এদেরকে এবং যারা আপনার ইয়ে আছে মুশরিক আছে তাদেরকে ধ্বংস করে দিচ্ছি। হ্যাঁ, তো সেখান থেকে তো নাস্তিকরাও বাঁচতে পারবে না। মানে এই অবস্থা হলে তারা যদি জানতে পারে যে কোনো এক বাসায় নাস্তিক থাকে, ওই বাড়িও পুড়িয়ে দিবে। শুধু যে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আক্রমণ করছে সেটা তো না ভাই, কেউ হিন্দুদের দোকানপাট লুট করতেছে, হিন্দুদের আপনার ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে। আমি একটা ভিডিও দেখাই, আপনি যদি এটা শো করেন। আচ্ছা, দেখাবেন নাকি? আমি তো অলরেডি, আচ্ছা ঠিক আছে, আপনি দিয়ে দেন এইখানে, আমি এখানে শেয়ার দেন। হ্যাঁ তাহলে ভিডিওটা যদি হ্যাঁ নিয়ে আসলাম। হ্যাঁ প্লে করেন। আমার টিকার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, 40 বছরের সংসার তছনছ করে দিয়েছে। থানা আমার মেহেরপুর অ্যাড্রেস আমি আপনাকে এখন দিতে পারছি না, আপনি চাইলে আমি এমনি সব দিতে। একটু পজ দেন সত্তর ভাই। হ্যাঁ ঠিক আছে, একটু পজ দেন সত্তর ভাই, একটু পজ দেন। হ্যাঁ ঠিক আছে, আমাদের একটু কৌশলে তো আমরা মানে ভিডিও প্লে করতে হবে। হ্যাঁ এই ভিডিওটা আমিও দেখেছি। হ্যাঁ তো আমি সত্তর ভাই, আমি আপনার সাথে একটা জিনিস এইখানে অ্যাড করি, সেটি হলো যে এই যে হিন্দুদের উপর এত বড় আক্রমণ করা হলো, এর কারণ কি? এর কারণ হলো যে এদের উপর কোনো এথনিক ক্লিনজিং না করেই, এদের উপর কোনো জেনোসাইড না চালিয়েই, যাতে করে সম্পূর্ণরূপে এদেরকে তাড়িয়ে দেওয়া যায়, এই ব্যবস্থাই করা হচ্ছে বলে আমার মনে হচ্ছে। আপনি কি মনে করেন? এখন আপনি যদি স্বাধীনতার পর থেকে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা দেখেন কিভাবে ডিক্লাইন হয়েছে, তখন কত পার্সেন্ট হিন্দু ছিল বাংলাদেশের, এখন কত পার্সেন্ট আছে, তাহলে এদেরকে সিস্টেম্যাটিক ভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হচ্ছে। এবং এই ঘটনা কারা ঘটাচ্ছে এটা তো ক্লিয়ার ভাই। তো আমি আবার একটু ক্লিয়ার করি। ধরুন এথনিক ক্লিনজিং, মানে সরি, ধরুন এই বিষয়টার দিকে ধরুন, এই বিষয়টা এইরকম যে তাদের উপর কোনো হত্যাযজ্ঞ না চালিয়েই হ্যাঁ তারা এথনিক ক্লিনজিং এর, এই জামাত শিবিরের কর্মীরা এথনিক ক্লিনজিং এর ব্যবস্থা নিল, অর্থাৎ তাদেরকে ভয় ভীতি দেখিয়ে তাদেরকে দেশ ছাড়ার জন্য মানে দেশ ছাড়ার জন্য একটা ব্যবস্থা করলো। এবং এই দেশ ছাড়ার জন্য এই ব্যবস্থা করার কারণে তারা তাদের সন্ত্রাসের মুখে তারা দেশ ছেড়ে দিল। এটা কাইন্ড অফ তাদের নব্য এথনিক ক্লিনজিং, বুঝতে পারছেন? কোন ধরনের খুন খারাপি না করেই তাদেরকে
তাদেরকে তাদের মানে ভয়ভীতির মাধ্যমে তাদের হিন্দুদের উপর এথনিক ক্লিনজিং চালিয়ে দিল। ঠিক আছে, এইরকম নাকি সত্তর ভাই? আপনি কি এইরকম মনে করেন? এটা তো আছে। এখন তারা যে আতঙ্কের মধ্যে আছে, কবে কার বাড়িতে আগুন দিবে, কবে কার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিবে, কার দোকান ভেঙে লুট করবে, এইভাবে তো তারা জীবনযাপন করতে পারে না। এইভাবে ত্রাসের মধ্যে মানুষ তো বাঁচতে পারে না। সেইটাই তো। আমি এই যে দলে দলে হিন্দুরা ভারতের দিকে পাড়ি দিচ্ছে, এর পিছনে একটাই কারণ, যে বিনা রক্তপাতে এদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া। এম আই রাইট অর রং? আমি একটু দেখাই আপনাদেরকে। এই দেখুন সত্যের ভাই, এই ভিডিওটা দেখুন। এই দেখুন, না এইটা না, এইটা না, এইটা না, এইটা না, তারা যে ভারতে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু দেখাচ্ছি, কোথায় গেল ভিডিওটা? এই দেখুন সত্যের ভাই, দেখুন, এই দেখুন। আতঙ্কিত হিন্দুরা তারা বাংলাদেশ থেকে পালানোর চেষ্টা করছেন এবং তাদের মধ্যে একটা আশঙ্কা কাজ করছে এবং জলে নেমে তারা দাঁড়িয়ে রয়েছেন, ঢোকার চেষ্টা করছেন। এই অশান্তির হাত থেকে রক্ষা পেতে তারা এদেশে ঢোকার চেষ্টা করছে না। দেখুন কত মানুষ সত্যের ভাই, এরা কি শখের বশীভূত হয়ে নিজের মাতৃভূমি ত্যাগ করার চেষ্টা করতেছে? বলুন। এরা অবশ্যই ভয়ের মধ্যে আছে। এদের মানে আপনি যখন নিজের ভিটা বা মাটি সব ত্যাগ করে, দেশের মায়া ত্যাগ করে পালাবেন, আপনার একটাই তখন চিন্তা যে আমার জীবন বাঁচাতে হবে। হ্যাঁ, যেভাবে হোক জীবন। হ্যাঁ বলেন, আপনি শেষ করেন সত্যের ভাই, কন্টিনিউ। হ্যাঁ, কি যেভাবে হোক জীবনটা রক্ষা করবে। এরপরে তারা যখন বাঁচবে তখন আবার নতুন করে জীবন শুরু করবে। তো এই লোকগুলি কতখানি ত্রাসের মানে কতখানি আপনার সন্ত্রাসের শিকার হলে পরে এই কাজটা করতে পারে। তো এই সন্ত্রাস তো এই জামাত শিবিরা ক্ষমতায় আসার 3 দিনের ভিতরই শুরু হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে এটা ওয়েল প্ল্যান্ড। যে ওয়েল প্ল্যান্ড এই কারণে যে তারা এই জামাতিরা চাচ্ছে যে এদের উপর কোনো রক্তপাত বা এদের উপর কোনো জেনোসাইড না চালিয়ে ভয়ভীতির মাধ্যমে যাতে এদেরকে সহজভাবে দেশ ছাড়া করা যায়, নয় কি সত্যের ভাই? আপনি কি মনে করেন? এটাই হচ্ছে যে ভয়ভীতি মানে হুমকি দিয়ে ভয়ভীতি দেখিয়ে এবং তাদের এইভাবে লাঞ্ছনা করে দেশ ছাড়ানো, এটাই তো করছে তারা। সেইটাই। তো আপনি আমার সাথে একমত হলেন যে ইট ইজ ওয়েল প্ল্যান্ড। হ্যাঁ, ওয়েল প্ল্যান্ড বাই দেম, তারা প্ল্যান মাফিক এই কাজটি করতেছে। আচ্ছা সত্তর ভাই, এর বিরুদ্ধে হিন্দুরা রাস্তায় নেমেছে। আমি দেখাই, আচ্ছা এটা তো দেখালাম আপনাকে। এই দেখুন, তারা 8 দফার দাবিতে আন্দোলনে নেমেছে। আচ্ছা একটু দেখাই আমি আপনাকে একটু প্লে করি। হ্যাঁ, শাহবাগ মোড় অবরোধ করেছে সংখ্যালঘু যারা নির্যাতনের শিকার হয়েছে তাদের স্বজন এবং তাদের হিন্দু ধর্মাবলম্বী যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু দ্বিতীয় দিনের মতো আজকে আমরা দেখতে পাচ্ছি এই শাহবাগ মোড় তারা অবরোধ করে আন্দোলন করছে। আশপাশের যে সকল সড়ক সত্তর ভাই, এইভাবে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষরা কোনো দিন একসাথে জড়ো হয়ে প্রতিবাদে নামতে আমি দেখি নাই। আপনি দেখেছেন? না, আমার নলেজে এই ধরনের কোনো প্রতিবাদ আন্দোলন হয়নি। তাহলে তাদের কতখানি দেয়ালে পিঠ থেকে গেলে তারা এই কাজটা করে? ডেফিনেটলি। তো তারা সত্তর ভাই, আমি বলি, তারা যদি শুরু থেকেই এইভাবে একত্রিত হয়ে আন্দোলনে নামতো তাহলে তাদের উপর নির্যাতনের মাত্রা অনেকাংশে কমে যেত। আপনি কি মনে করেন? হ্যালো, জি, আমি একমত। হ্যাঁ একমত আপনি? একমত। তাহলে বোঝা যাচ্ছে যে এরা সব সময় মার খেয়ে অভ্যস্ত ছিল। মারকে কিভাবে ঠেকাতে হয় রাজনৈতিক ভাবে সেই জ্ঞানটা তাদের ছিল না, এবং তাদেরকে যারা নেতৃত্ব দিচ্ছিল এরা সবাই ছিল দালাল টাইপের। বুঝতে পারছেন? আপনি দীপক প্রামাণিকের কথা বললেন।
উনি তো উল্টা বললো যে ওনার উপরে মানে হিন্দুদের উপরে কোনো নির্যাতন হয়নি, অথচ আমরা বাস্তবে দেখতে পাচ্ছি উল্টাটা। এমনকি কয়েকটি খবর এসেছে যে লিটন দাসের বাড়িতে হামলা, এটাও ওনারা বলছে যে এটা হয়নি, এবং মাশরাফির বাড়িতে হামলা হয়েছে। তো এই ধরনের বিভ্রান্তিকর কিছু খবর আসছে, এবং নিজেদের মধ্যে যারা আছে বিভ্রান্তি ছড়াচ্ছে। তো আসলে বাংলাদেশে যারা হিন্দু ছিল, যারা আগে যারা হিন্দু ব্যবসায়ী বা বিভিন্ন জায়গায় ছিল, তারা কিন্তু খুবই শান্তিপ্রিয় ভাবে কাজ করতো, তারা কখনোই ভয়েস রেজ করে নাই, এবং তারা কখনোই কোনো গন্ডগোলে যায়নি। তারা এই মুহূর্তে বাধ্য হচ্ছে গন্ডগোলে বা ইয়েতে যেতে, প্রতিবাদ করতে। তারা তো সত্যের ভাই, তারা তো গন্ডগোলে যায় নাই, তারা শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ করছে, তারা তো কারো বাড়িতে গিয়ে আক্রমণ করে নাই, ঠিক না? হ্যাঁ, এই মুহূর্তে তারা বাধ্য হচ্ছে প্রতিবাদ রাস্তায় নামতে, এবং এর আগে পর্যন্ত কিন্তু তারা খুবই ইয়েতে ছিল, তারা একদমই নীরব ছিল, অর্থাৎ তাদের মধ্যে কোনো ইয়ে দেখা যায়নি, কোনো প্রোটেস্ট দেখা যায়নি, কোনো এই ধরনের যেটা এখন দেখা যাচ্ছে প্রোটেস্ট তারা করছে। তো এটা যদি বাংলাদেশের শুরুতে, আমি মনে করি যে তাদের মধ্যে ভয় ছিল যে তারা যদি প্রোটেস্ট করে তাদেরকে এভাবে আক্রমণ করা হবে, তাদের বিরুদ্ধে এটা করা হবে, যেটা এখন হচ্ছে, এই ভয় তারা করেনি। আমার ধারণা যদি কোনো হিন্দু এখন প্রতিবাদ করে, তার ঘর বাড়ি এবং তার বংশ নির্বংশ করা হবে, এবং তাদের পরিবারের উপরে আক্রমণ হবে, এই ভয় তারা কিন্তু। হ্যাঁ বলেন, আপনি শেষ করেন, তারপর আমি আমার মতামত দেবো। হ্যাঁ সত্তর ভাই, হ্যাঁ বলেন। হ্যাঁ, এই ভয় তারা, হ্যাঁ এই ভয় কিন্তু তারা ছিল। জি বলেন। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে তারা যে একত্রিত হতে পেরেছে, এই একত্রিত হওয়ার পিছনে পার্শ্ববর্তী দেশের অনুপ্রেরণা থাকতে পারে, অথবা এই তত্ত্বাবধায়ক সরকারের উপর চাপ থাকতে পারে। এটি খুবই ভালো জিনিস, এটা খুবই শুভ একটা জিনিস আমি মনে করে থাকি। বাংলাদেশের হিন্দুদের উপর যে নির্যাতন নিপীড়ন দেদারসে চালিয়ে যাওয়া হচ্ছে, এই নির্যাতন নিপীড়ন যদি আন্তর্জাতিক নির্যাতন নিপীড়নের ব্যাপারে যদি আন্তর্জাতিক কমিউনিটির দৃষ্টি আকর্ষণ করা যায়, এবং বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ, হ্যাঁ, আজকে যেভাবে শাহবাগে আন্দোলন করে বার্তা পৌঁছিয়ে দিচ্ছে সারা বিশ্বের কাছে, ঠিক একইভাবে যদি সব সময় করে থাকে, তাহলে তাদের উপর নির্যাতন করার সাহস হবে না। আপনি কি মনে করেন? আন্তর্জাতিক মহলে অলরেডি তারা দেখছে, এবং এখানে কিছু প্রেশারও বর্তমান সরকার, যে তত্ত্বাবধায়ক সরকার যারা দায়িত্বে আছে, অবশ্যই তারা প্রেশারের মধ্যে থাকবে এই অবস্থা থেকে উত্তরণের জন্য, এবং আমরা চাই তারা খুব শীঘ্রই এটার ব্যবস্থা গ্রহণ করুক। আচ্ছা, আপনি কি কোনো লিংক এখানে শেয়ার করতে চাচ্ছেন নাকি? না, আমি কোনো লিংক শেয়ার করছি না। জি আচ্ছা, ঠিক আছে, তাহলে ওইটা হ্যাঁ বলেন। না, আমার শেয়ার আমি সরিয়ে নিচ্ছি, আমার স্ক্রিন আমি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, আরেকটু আমি কিন্তু বারবার মূল বিষয়ের উপর কনসেন্ট্রেট করার চেষ্টা করব। এটা সড়কের যান চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে, এবং আমরা দেখতে পাচ্ছি এই গত কয়েকদিনে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গত কয়েকদিনে হিন্দু ধর্মাবলম্বীদের অনেকের বাসা বাড়িতে হামলা এবং মন্দিরে হামলার ঘটনা ঘটেছে বলে এই হিন্দু সম্প্রদায়ের। ওয়েল ডান, আমি খুবই খুশি যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে। এটা অনেক আগেই হওয়া উচিত ছিল, এবং আমি মনে করি দে শুড কন্টিনিউ ডেমনস্ট্রেটিং এগেইনস্ট ইনজাস্টিস অন দেম। আমি এটা মনে করে থাকি। আপনি কি বলতে চাচ্ছিলেন বলেন? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে ঝরা পাতা নামে একজন কমেন্ট করেছে, যে পুরনো একটা ভিডিওতে দেখেছি এক মৌলানা সাহেব বলছেন তারা থেমে নেই, তারা আপনার 2040 সালের মধ্যে সব হিন্দুকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবেন। আচ্ছা ঠিক আছে, প্ল্যান তো শুরু হয়ে গেছে না? রাইট। এখন দেখেন, বাংলাদেশকে আফগানিস্তান এবং পাকিস্তানের মতো 100% মুসলিম দেশ করার তাদের প্ল্যান অলরেডি বাস্তবায়ন করা। এটাই তো দেখলাম। হ্যাঁ,
তাহলে 100%, তাহলে সেখানে কিন্তু নাস্তিক এবং মুক্ত মনারা বাঁচতে পারবে না। তাহলে না। ভবিষ্যতে আমাদেরকে হার্ড লাইনে যেতে হবে, আমাদেরকে সংঘাতের মধ্যে যেতে হবে, সেটাই। আমাদেরকে একদমই মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা বলে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে মানে আমাদেরকে একদম হাতে কলমে কাজে নামতে হবে। মানে আমাদেরকে এই অনলাইনে সীমাবদ্ধ থাকলে হবে না। তো যদিও অনেকে ভয় পাচ্ছেন যে জানের মায়া আছে, এই সেই ফ্যামিলি আছে, এখন এইগুলি মায়া করলে হবে না। কারণ আমাদের যদি বাঁচতে হয়, যেমন হিন্দুরা তারা রাস্তায় নেমেছে, এইখানে মুক্তমনা নাস্তিকদেরও রাস্তায় নামা ছাড়া উপায় নেই আমার মনে হচ্ছে। আর লুকিয়ে থাকলে হবে না, তারা ঘোষণা দিতে হবে আমরা মুক্তমনা নাস্তিক, আমরাও দেশের একটি অংশ, এবং আমরা সংখ্যায় অনেক। এখন এমন না যে আমরা এখন 2-4 জন আছি, আমরা যদি ডাক দেই, হ্যাঁ, দেশে কিন্তু বিশাল একটা অংশ এখন নাস্তিক মুক্তমনা, তারা নামবে রাস্তায়। তাহলে হ্যাঁ বলেন। আমাদেরকে দমন করা যাবে না। আমি সত্যের ভাই আপনার সাথে একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি। যে সমস্ত তথাকথিত এদেরকে আমি মুক্ত চিন্তক বলি না, মূর্খ চিন্তক এবং বামরা এই ছাত্র শিবিরের আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছিল, এরাও কিন্তু টার্গেটেড। এদেরকেও এরা সাইজ করবে। এই যে সায়ান নামের যে একটা শিল্পী আছে না, সেও তো মানে 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 ইয়েদেরকে সাপোর্ট করেছিল। আজকের আমাকে একটা কথা বলেন, যে সমস্ত বাংলাদেশের যে সমস্ত সুশীল সমাজের কিছু মানুষরা ছাত্র শিবিরের আন্দোলন বলবো, ছাত্র শিবিরের আন্দোলনকে সাপোর্ট করেছিল, আজকে তারা কোথায়? আজকে কেন তারা বলছে না যে এই তত্ত্বাবধায়ক সরকার জামাতের নিয়ন্ত্রণে চলতেছে? কেন তারা আজকে প্রতিবাদ করছে না? বলুন। হ্যাঁ, এখন সুশীল সমাজ বলেন, যেটাই বলেন, কেউ কি এই জামাতের তাণ্ডবের পক্ষে, মূর্তি ভাঙার পক্ষে? যদি হয়ে থাকে তারা কিভাবে সুশীল সমাজ হয়? কিভাবে আজকে সায়ান কই? গণসঙ্গীত শিল্পী সায়ান কই? হাততালি বাজিয়ে ছি 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 থু 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 এই সমস্ত স্লোগান দিয়ে যে রাস্তায় নেমেছিল, আজকে এরা কোথায়? ওয়ার আর দে? বলেন। হ্যাঁ, এখন তারা যদি এটার পক্ষে হয়, কারণ হ্যাঁ, আমি কোটা আন্দোলনে কোটার সংস্কারের পক্ষে ছিলাম, তবে পরবর্তীতে যে ভ্যান্ডালিজম হয়েছে, পরবর্তীতে ভাঙচুর হয়েছে, ডেটা সেন্টারে আগুন, মেট্রো রেলে আগুন, সেতু ভবনের গাড়ি ভাঙচুর, সেতু ভবনের কম্পিউটার, তাদের দলিলপত্র এবং তাদের কম্পিউটার ধ্বংস, বিটিভির উপরে আক্রমণ, এরকম বিভিন্ন জায়গায় ধ্বংসযজ্ঞ যারা চালিয়েছে, আমি অবশ্যই তাদের পক্ষে নই। এবং এইটার রিয়াকশন হিসেবে সরকার কিন্তু এই আর্মিকে রাস্তায় নামিয়েছিল। আর্মি যদিও কয়েকদিন মানে প্রথমবার যখন কারফিউ দেওয়ার পর তাদের উপরে যে গুলি চালানো হয়, বেশ কিছু মানুষ মারা যায়, খবর আসে 200+ মানুষ মারা গেছে। এটা কিন্তু আন্তর্জাতিক একটি আলোড়ন সৃষ্টিকারী খবর ছিল, যে আন্তর্জাতিকভাবে যে খবরটা ছড়িয়েছে যে ছাত্রদের উপর গুলি চালানো হয়েছে। এই ছাত্ররা কারা? যারা হচ্ছে যে এই ভাঙচুরের মধ্যে ছিল, আগুন দেওয়ার মধ্যে ছিল, এবং বিপুল ক্ষয়ক্ষতি যারা দেশের করেছে, তারা কোন ছাত্র, কোন ধরনের ছাত্র? এরা তো সবাই শিবিরের ছাত্র, এরা থানা লুটপাট করেছে, আমি সব খবর আমি জানি। হ্যাঁ, এরা থানার মধ্যে এবং পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছে, থানার পুলিশ, তারপর বিভিন্ন জায়গায় তারা এই লুটপাট গুলি করেছে। এবং সরকার পতনের পরই ভবনের মধ্যে ঢুকে হাঁস মুরগি চুরি করেছে, গাছপালা, এমনকি আলু পটল নিয়ে, এবং মানুষের অন্তর্বাস নিয়ে তারা এমনকি ফেসবুকে সেলফি তুলে ছবি আপলোড দিয়েছে। হ্যাঁ, খুব গর্বের কাজ তাদের। আপনি দেখবেন যে একটা হুজুর, তার হাতে আপনার একটা মহিলার অন্তর্বাস, একটা হুজুর তার 2 হাতে 2 মুরগি, সে ছবি দিচ্ছে এবং ফেসবুকে হাসি মুখে ছবি আপলোড করছে। তো এই লোকগুলি, এটা তো পরিষ্কার এরা কারা, তাই না? আন্দোলনের সময় যখন আপনি যমুনা টিভির আপনার সিসি ক্যামেরার ফুটেজ দেখবেন যে তারা সেতু ভবনে আক্রমণ করছে, বিভিন্ন টিভি চ্যানেলে আক্রমণ করছে,
গাড়িটা তখন কিন্তু তাদের তাদের ওই ইয়ে ছিল, জিন্সের প্যান্ট আর টি শার্ট ছিল, কারণ তারা ওই সময় জানতো যে আমাদের সিসিটিভির ফুটেজ হবে, আমরা পাঞ্জাবিটা খুলে রাখি। যখন যখন হাসিনা পদত্যাগ করলো এবং ভেঙে গেল, তখন আবার পাঞ্জাবি টুপি পরে তারা ঢুকলো যে দেখানোর জন্য ইসলামের বিজয় হয়েছে। তো তারা তারা বলছে এটা ইসলামের বিজয়, এটা আমাদের বিজয়, আমরা দেশ স্বাধীন করেছি, এখন আমরা গনিমতের মাল লুট করে খাবো। হ্যাঁ, তো এখন হ্যাঁ এটাই ঘটেছে যে ইসলামের বিজয় ঘটেছে। ইসলাম বিজয় হলে কি হয়, তারা গনিমতের মাল লুটপাট করে, তারা মূর্তি ভাঙে, ওইখানকার তছনছ করে ফেলে, তাই না? আপনি ইতিহাস দেখবেন, মোহাম্মদ যেখানে গেছে বা ইসলাম যেখানে ঢুকেছে ওটা ডিস্ট্রয় হয়েছে। আপনি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এইরকম দেশগুলি দেখেন, যেখানে ইসলাম ঢুকেছে সেই দেশটা ধ্বংস হয়ে গেছে, সেই দেশটাকে তারা টোটালি আপসাইড ডাউন করে ফেলছে। মানে বাংলাদেশও তাই করছে, যেইখানে ইসলাম গেছে সেই দেশটার আপনার তছনছ করে, সেই দেশটাকে, সেই দেশটার কালচার ধ্বংস করে, কৃষ্টি সংস্কৃতিকে বিনষ্ট করে ফেলেছে, টোটালি বিনষ্ট করে। সে দেশে ইরানে করেছিল, বুঝছেন? হ্যাঁ, যে দেশে আপনি ইরান দেখেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারপর আপনি যে কোনো দেশ দেখেন যেখানে ইসলাম ঢুকেছে, ইসলাম ঢুকে সেই দেশটাকে লন্ডভন্ড করে দিয়েছে। সে দেশের শিল্প, সাহিত্য, কালচার, কৃষ্টি এবং শিক্ষা সবকিছু ধ্বংস করে দিচ্ছে। আমাদের দেশের আপনার শিক্ষাক্রম থেকে বিবর্তনকে বাদ দিয়েছে। আমাদের যে বুদ্ধিজীবীদেরকে নিয়ে তারা, ডক্টর জাফর ইকবালকে নিয়ে তারা ব্যঙ্গ বিদ্রুপ করছে, আমাদের যে সাহিত্যিকদেরকে নিয়ে ব্যঙ্গ, আমাদের মুক্ত মনাদেরকে নিয়ে তারা অনেককে হত্যাও করেছে, ব্লগারদেরকে। তো এইরকম ইসলামের কাজই হলো এটা, ধ্বংস ছাড়া ইসলাম টিকতে পারবে না, তাই না? ইসলাম একভাবে এইভাবে কারা কাজ করে, এইভাবে কাজ করে হলো ভাইরাস। যখন একটা বডি, হ্যাঁ ভাইরাস হচ্ছে হোস্ট বডিতে ঢুকে হোস্ট বডির সমস্ত কিছু ধ্বংস করে, ওই পর্যন্ত না, যতক্ষণ না পুরাটা মৃত্যুবরণ করবে ততক্ষণ পর্যন্ত ভাইরাস টিকে থাকবে। তাহলে ইসলাম হচ্ছে এমন একটি ভাইরাস যেটা হোস্টকে সম্পূর্ণ ধ্বংস না করে থামবে না। তাহলে যতক্ষণ না বাংলাদেশ ধ্বংস হচ্ছে ততক্ষণ এই ভাইরাস চলবে, কিন্তু ভাইরাসটা ছড়ানোর আগেই আমাদের উচিত এই ভাইরাসটাকে ধ্বংস করে দেওয়া, এই ভাইরাসটাকে নির্মূল করা। আপনি একদম ঠিক বলেছেন। এখন এই আপনি তো সায়েন্সের মানুষ, আপনি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, আপনি জানেন ইঁদুরের শরীরের ভিতর কোনো এক ধরনের পরজীবী যদি, এটাকে কি ভাইরাস বা কোনো ধরনের কোনো কিছু যদি ঢুকিয়ে দেওয়া হয়, তখন ইঁদুরের আর এই সেন্স থাকে না যে বিড়ালটা তার শত্রু, সে বিড়ালের সামনেই দাঁড়িয়ে থাকে। বুঝতে পারছেন? এটা আমি কয়েকটা আর্টিকেলে পড়েছি। আমি তো আর সায়েন্সের মানুষ না, আমি খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারবো না। ওই যে আবু সাইদ সহ আরো অন্যান্য ইসলামিক জেহাদিস্ট আছে, এদের মাথার ভিতর এই জাতীয় ভাইরাস ঢুকিয়ে দেওয়া হয়, যে ভাইরাস গুলোর কারণে তারা মনে করে থাকে যে বুক পেতে পুলিশের সামনে দাঁড়িয়ে থেকে গুলি খেয়ে মারা গেলে তারা জান্নাতুল ফেরদৌসে চলে যাবে। এই ভাইরাস গুলো ইসলামিক জেহাদিস্টদের মগজে খুব ভালো করে তারা ঢুকিয়ে দেয়। এটা হলো। হ্যাঁ বলেন। হ্যাঁ আমান ভাই, এক্সকিউজ মি, আমার গলা একটু ইয়ে হচ্ছে। হ্যাঁ বলেন। আপনি যখন একটি প্লেন হাইজ্যাক করে একটি বিল্ডিং এর মধ্যে ঢুকবেন 700 প্যাসেঞ্জার নিয়ে, এবং আপনি চিন্তা করেন যে ওখানে 3000 লোক কাজ করছে, এর মধ্যে আপনি ঢুকে যাবেন, তাহলে কত বড় ভাইরাস আক্রান্ত হলে পরে এই কাজটা মানুষ করতে পারে, যেটা আমরা দেখেছি। আপনার জীবনের কোনো ভয় থাকবে না, বুঝতে পারছেন? আপনার নিজের জীবনের ভয় নাই, আপনার সাথে যারা আছে তাদের জীবনে আপনি কেয়ার করেন না। সেইটাই, আপনি এত বড় একটা ভাইরাস আপনার মধ্যে ঢুকবে, আপনি কোনো কিছু কেয়ার করেন না, আপনার মাথায় একটাই 72 হুর আমি কবে পাবো। হ্যাঁ, এই চিন্তায় আপনি কোনো কিছু কেয়ার করতেছেন না। তাহলে এইটা কত বড় ভাইরাস যে প্লেন নিয়ে ঢুকে যায় একটা বিল্ডিং এর মধ্যে, এইটা বোমা বুকে বেঁধে তারা ঝাঁপ দেয় বিল্ডিং থেকে, এরা আপনার মানুষের কল্লা কাটে, এরা আপনার বুক পেতে দেয় গুলির সামনে। তাহলে কত বড় ভাইরাস আবু সাইদ দিয়েছিল। হ্যাঁ, যেভাবে আবু সাইদ করেছে। হ্যাঁ, সবাই যখন পালিয়ে যাচ্ছিল তখনও সে বুক পেতে খাড়া ছিল। হ্যাঁ, 3টা গুলি মারার পরেও, 3টা গুলি করার পরেও হ্যাঁ সে বুক পেতে দিয়েছিল। এবং
আপনি যদি ইসলামটা আরো ভালোভাবে স্টাডি করেন, এখানে নিজের সন্তানকে জবাই করতে বলা হচ্ছে। আচ্ছা, ওই শব্দটা সত্যের ভাই, ওই শব্দটা ব্যবহার করলে ইউটিউব আমাদেরকে রেস্ট্রিক্ট করে দেবে, এটা আরেকটা সমস্যা, মাফ করবেন, বুঝছেন? তাহলে নিজের সন্তানকে উৎসর্গ করতেছে। হ্যাঁ, ওইটা ওই উৎসর্গ বলতে হবে, বুঝতে পারছেন? নিজের সন্তানকে উৎসর্গ করা একটা মহান কাজ বলা হচ্ছে। আল্লাহ, ওইটা তো নবী ইব্রাহিম নিজের সন্তানকে উৎসর্গ করেছিল না, এইটা ইসলাম মানে নবুয়তি, নবীর সুন্নাত, বুঝতে পারছেন? আচ্ছা সত্যের ভাই, ভিডিও ফুটেজে যাই। হ্যাঁ, আমরা আলোচনায় আসবো। হ্যাঁ, চলে যাই। শাহবাগে দেখালাম, এটা আসার কথা যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ জাগতে পেরেছে, ওয়েল ডান। এটা কন্টিনিউ করতে হবে। নির্যাতন নিপীড়ন থেকে বাঁচার জন্য আপনারা এইভাবে আন্দোলন, মিছিল, মিটিং করবেন, রাজনৈতিকভাবে আপনাদের দাবি দাওয়া উত্থাপন করবেন। আমি মনে করে থাকি আপনারা বাংলাদেশের সবচেয়ে শান্তিপ্রিয় মানুষ। আপনারা এইভাবে যে আন্দোলন করেছেন, মানে শাহবাগে যে দাঁড়িয়ে যে প্রতিবাদ করেছেন, এই ধরনের প্রতিবাদ কন্টিনিউয়াসলি করতে থাকবেন। যখনই আপনাদের উপর নির্যাতন হবে, প্লিজ প্লিজ আপনারা ভারতে পাড়ি জমাবেন না। যদি আপনারা ভারতে দলে দলে চলে যেতে থাকেন, তাহলে এই দেশ একসময় হিন্দু শূন্য হয়ে যাবে। আপনারা মরবেন কিন্তু এই দেশে থাকবেন। এই দেশ ছেড়ে কোথাও আপনারা যাবেন না। ভারতে যাওয়ার দরকার নাই। আমি জানি, আই এম রিয়েলি সরি, আপনাদের কতটুকু নিরাপত্তার ঝুঁকি হলে পরে আপনারা ভারতে পাড়ি জমানোর জন্য মানে দল বেঁধে ওইদিকে চলে যেতে পারেন। এটা আমি জানি, আমরা জানি, কিন্তু মরবেন কিন্তু অন্য দেশে যাবেন না। আমি হিন্দু ভাই বোনদের মুখে শুনেছি, এই স্লোগান শুনেছি, আমার মাটি আমার ভূমি। অনেকে বলেছেন আমার দেশ ছেড়ে আমি কেন চলে যাব। এটাই আমরা শুনতে চাচ্ছি। কন্টিনিউ করেন। আমি আরেকটা ভিডিও দেখাই। এটা তো দেখাইছি নাকি? হ্যাঁ, এই দেখুন, হিন্দু বাড়িতে আক্রমণে হামলার জন্য মাদারীপুরে প্রতিবাদ। একটু দেখাই সত্যের ভাই। একটু পজ দিলাম, দেখতে পাচ্ছেন তো সত্যের ভাই? দেখা যায়, আর একটু দেই। হ্যাঁ, আচ্ছা, আর একটু। এইভাবে কন্টিনিউ করতে থাকেন। আরেকটা ভিডিও ফুটেজ দেখাই। এই ভদ্রলোক কি বলছেন, এটা আপনি দেখিয়েছিলেন, আমি আবার দেখাই। 14 গোষ্ঠীর দেশ আমরা এখানে উড়ে আসি নাই, কেন আমরা ভারতে চলে যাব? অবশ্যই ওয়েল ডান। আপনারা এখানে উড়ে আসেন নাই, এটা আপনার 14 গোষ্ঠীর দেশ, কেন ভারতে চলে যাবেন? ডেফিনেটলি এই কথাগুলোই এতদিন পরে শুনতে চাচ্ছিলাম। ভারতে যাবেন না, বরং ভারতে যে সমস্ত হিন্দুরা আছেন তাদেরকে এই বাংলাদেশে নিয়ে আসতে হবে। যদি বাংলাদেশ সরকার রোহিঙ্গাদেরকে আশ্রয় দিতে পারে, তাহলে বাংলাদেশ থেকে বিতাড়িত হিন্দুরা কেন ভারতে থাকবে? তারা বাংলাদেশে চলে আসবে। আর একটু শুনি। দেশ কি আমার না? আমরা বাঙালি জেগে উঠেছি, আমরা হিন্দু জেগে উঠেছি। যেই মন্দির ভাঙতে আসবে তাকে একবারে ভেঙে ঘুরে চুরিয়ে দিবেন। আমরা চাই ওয়েল ডান। আমাদের সংখ্যালঘু একটি কমিশন গঠন করা হোক এবং এই সংখ্যালঘুর উপর যেই নির্যাতন হচ্ছে সারা দেশব্যাপী, সেটার তীব্র প্রতিবাদ হোক এবং যারা এই সংখ্যালঘু নির্যাতনের সাথে জড়িত প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় শাস্তি দেওয়া হোক। ওয়েল ডান বাঘের বাচ্চা। সত্যের ভাই, ওনার কথার সাথে কি আপনি একমত? রাইট, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আর একটু প্লে করি। আমরা দেখতে পাই যখনই কোনো সরকারের পতন হয়, যখনই কোনো সরকার পদত্যাগ করে বা যখনই রাষ্ট্রের কোনো সরকার বদলি হয়, তখনই বেঁচে বেঁচে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয়। আচ্ছা, এইটার কারণটা কি একটু বলেন তো দেখি। এটা আমিও লক্ষ্য করেছি। আপনার কি কোনো ধারণা আছে এই ব্যাপারে? কোনটা? যখনই কোনো সরকারের পতন হয়, তখনই সংখ্যালঘুদের বেছে ধরে নিয়ে নির্যাতন করা হয়। সংখ্যালঘুদের বাড়িতে, আমি সংখ্যালঘু শব্দটা আমি বলতে চাচ্ছি না, সংখ্যালঘু বলে কোনো জিনিস নাই বাংলাদেশে। সবাই বাংলাদেশের নাগরিক। হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর কেন? কারণটা কি? এটার একটা কারণ হতে পারে যে ওই সময় আইন শৃঙ্খলার একটু থাকে, মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের একটু ডিগ্রেডেশন হয়, যার কারণে এই সুযোগটা তারা নেয়। এটা একটা কারণ হতে পারে। তবে
সরকার পরিবর্তনের সাথে এটার কি সম্পর্ক আমি জানি না। না, তবে এটা এটা সত্য। সরকার পরিবর্তনের সাথে সাথেই হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর আক্রমণ করা হয়। আচ্ছা, হ্যাঁ, এটা একটা কারণ হতে পারে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের কারণে। মানে চান্স নেয়। এখন হ্যাঁ, সত্যের ভাই, এই যে হিন্দু সম্প্রদায়ের মানুষ জেগে উঠেছে, তারা যদি এইভাবে কন্টিনিউ করতে থাকে, তাহলে আমার মনে হয় তাদের উপর নির্যাতন নিপীড়নটা অনেকটা লঘু হবে। আমি তো এই ধরনের প্রতিবাদ আগে দেখি নাই কোনোদিন, ঠিক না? আচ্ছা, হ্যাঁ, আর একটু সামনে যাই। হিন্দুদের মন্দির ভাঙা হয়, হিন্দুদের নারীদেরকে ধর্ষণ করা হয়, হিন্দুদের সম্পত্তি দখল করা হয়, আর হিন্দুদেরকে বলা হয় তোমরা ভারতে চলে যাও। কেন আমরা ভারতে চলে যাব? এই দেশ কি আমার না? অবশ্যই, কেন ভারতে চলে যাবেন? এই দেশ অবশ্যই আপনাদের। আমি একজনকে দেখেছি তার পুঙ্গ সন্তানকে নিয়ে এই প্রতিবাদে আসতে, আর বলেছে বাবারে আমরা হিন্দুরা কি আমার সন্তানের মতো পুঙ্গ হয়ে গেল? আমি বলতে চাই মা, আমরা পুঙ্গ হইনি, আমরা বাঙালি জেগে উঠেছি, আমরা হিন্দু জেগে উঠেছি। জয় শ্রীরাম। আচ্ছা, ঠিক আছে, জয় শ্রীরাম স্লোগানের যদি আমি পক্ষপাতী না, উনি জয় বাংলা বলতে পারতেন। আচ্ছা, যাকে এটা উনার ব্যাপার। উনি বলেছেন আমরা বাঙালি জেগে উঠেছি, জিনিসটা আমার পছন্দ হয়েছে। তো সত্যের ভাই, এটা দেখালাম আপনাদেরকে। আমি 8 দফা দাবিটা আমি পড়ে শোনাই। হ্যাঁ, একটু দেখাই। হিন্দুরা যে 8 দফা দাবি দিয়েছে, এই ব্যাপারে তাদের ঘোষিত 8 দফা দাবিগুলো হলো: সংখ্যালঘুদের দ্বারা সংঘটিত নৃশংসতার বিচারের জন্য দ্রুত বিচার, হ্যাঁ, আদালত স্থাপন, অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করা, পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া, আচ্ছা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সুনিশ্চিত করা, আচ্ছা, অবিলম্বে সংখ্যালঘুদের সুরক্ষা আইন পাশ করতে হবে। এইটা আমার খুবই পছন্দ। এইটা এটা করা উচিত। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন, এটা করতে হবে। এই দাবির সাথে আমিও একমত। হিন্দু সম্পদ তহবিলে রূপান্তর করা উচিত। এছাড়াও বৌদ্ধ খ্রিস্টান ধাতব্য প্রচারের জন্য, আচ্ছা, অপরিবর্তনীয় সম্পদ ফেরত ও সংরক্ষণ সংক্রান্ত আইন প্রণয়ন করুন। হস্তান্তরকৃত সম্পত্তি ফেরত সংক্রান্ত আইন যথাযথভাবে বাস্তবায়ন। আচ্ছা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি ছাত্রদের প্রার্থনা কক্ষের ব্যবস্থা করা। সংস্কৃত ও পালি শিক্ষা পরিষদের আধুনিকীকরণ। শারদীয় দুর্গাপূজার জন্য 5 দিন ছুটি দেওয়া যাবে কিনা জানি না, তবে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আইন প্রণয়ন করা উচিত। আপনার কি অপিনিয়ন বলেন? হ্যাঁ, হিন্দুদের জন্য অবশ্যই সুবিধা, মানে বিশেষ যে তাদের ইয়েগুলি করতে হবে। তবে এমন করা যেতে পারে যে হিন্দুদের জন্য 5 দিন ছুটি, তারা তো আবার ঈদের দিন ছুটি পাবে না, তাহলে ঈদের দিন কাজ করবে। এইভাবে যদি তারা করে তাহলে ঈদের দিন তো জাতীয় ছুটি, সবার ছুটি না। তো আচ্ছা, ছুটির বিষয় না, আগের যে দাবিগুলো, সেই দাবিগুলোর সাথে আমি একমত। তাহলে আমরা আজকে যে বাংলাদেশের হিন্দুদেরকে আন্দোলন মিছিল করতে দেখলাম, তাদের উপর অন্যায়ের প্রতিবাদের বিরুদ্ধে, এইভাবে যদি তারা কন্টিনিউ করে, তাহলে আমি আশার আলো দেখতে পাচ্ছি। আর আমি মনে করি থাকি, বাংলাদেশের আর একজন হিন্দুও যেন ভারতে যেতে না হয়। তারা এই দেশে আছে, এই দেশেই থাকবে, এই দেশটা হচ্ছে তাদের দেশ। আপনার কি আর কোনো কিছু বলার আছে সত্যের ভাই? না, আপনি ঠিক সঠিক বলেছেন। আমরা আমাদের দেশের এই নাগরিক যারা আছেন, এই দেশটা সবার, এবং এই দেশটা কেউ দাবি করতে পারে না যে এটা মুসলমানের দেশ। সংবিধান আমাদেরকে তাই বলে, সংবিধান এটাকে একটি সেকুলার রাষ্ট্র বলে, এবং ধর্ম এবং রাষ্ট্রকে পৃথক করতে হবে। এবং এই যে ভাইরাস, যেটা ধর্মের ভাইরাস থেকে মুক্ত করতে হবে, ভাইরাস মুক্ত দেশ। তো যত দ্রুত সম্ভব আমাদের প্রথমত সংবিধানকে পরিষ্কার করতে হবে, সংবিধান যাতে সেকুলার দেশের সেকুলার নীতিতে চলে। আর সেকেন্ডলি, ধর্মের ভাইরাস যাতে আক্রান্ত না হয়। এই দুইটা জিনিস করতে পারলে, তা না হলে আমরা কিন্তু টিকতে পারবো না, এই দেশে টিকতে পারবো না, সম্ভব হবে না। আমরাও দেখা যাবে যে সবাই চলে গেছি, দেশে ওই মৌলবাদীরাই দেশ চালাচ্ছে। তাহলে বাংলাদেশ, মৌলবাদীরা তো অলরেডি দেশ চালাচ্ছে।
এখন এই মৌলবাদের হাত থেকে আমরা সবাই দেশকে রক্ষা করতে হবে, দল মত জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে আমরা একই প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে হবে। এখন আমাদের বাঁচা মরার সময়, বুঝতে পারছেন? হ্যাঁ, কিন্তু যদি এটা সম্ভব নয় তাহলে বাংলাদেশ টিকবে না, বাংলাদেশ বলে কিছু থাকবে না। আমার মনে হয় আমরা ঘুরে দাঁড়াবো। বাংলাদেশে অলরেডি শুরু হয়ে গিয়েছে। যদি ঘুরে দাঁড়াতে না পারি তাহলে বাংলাদেশ বলে কিছু থাকবে না, এটা হয়ে যাবে পাকিস্তান পার্ট 2 অথবা আফগানিস্তান পার্ট 2। এছাড়া আমরা বাংলাদেশ বলে কোনো অস্তিত্ব পাবো না কোন দেশের। কত বড় জঘন্য কাজ করতেছে স্বাধীন দেশে, আবার স্বাধীনতা দিবস। হ্যাঁ, স্বাধীন দেশে তারা ইসলামের বিজয় বলতেছে, স্বাধীনতা পেয়েছে বলতেছে। এটা বলার মাধ্যমে তারা আমাদের স্বাধীনতা যুদ্ধকেই অস্বীকার করে ফেলতেছে, বুঝছেন? হ্যাঁ, স্বাধীনতা এবং বঙ্গবন্ধুকে যে লিডার আমাদেরকে স্বাধীন করলো তাকে অস্বীকার করছে, তাহলে আর কি? জাতীয় পতাকাকে অবমাননা করছে, তাহলে আর কি আপনি চাচ্ছেন? আর কি বাকি আছে? এইগুলোই দেখার বাকি আছে কি বলেন? এগুলো ওই যে আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার যে বাংলাদেশ হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। আমি এই ব্যাপারে এখন আর আলোচনা করব না, এগুলো নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছি। আজকে আমি বাংলাদেশের হিন্দু ভাই বোনদেরকে যে জায়গায় দেখেছি, সেই জায়গায় সব সময় দেখতে চাই যখনই তাদের উপর নির্যাতন নিপীড়ন চালানো হবে। এটাই দ্যাটস দ্য অনলি ওয়ে। আপনি কি মনে করেন সত্যের ভাই? আপনি তো একমত আমার সাথে, না? বা দর্শকরাও একমত? রাইট। তো ধন্যবাদ, আমি বিদায় নেই। একসাথে যাব, আপনি থাকেন। তো সবাই এই ভিডিওটি, এই লাইভটি সব জায়গায় সর্বত্র আপনাদের সর্বশক্তি নিয়ে শেয়ার করবেন। আর বাংলাদেশের সেভ দা বাংলাদেশি হিন্দুজ ইন বাংলাদেশ। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।